আমাদের প্রত্যেকের এলাকাতে এমন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়া বড় ভাই ছিল যাকে আমরা অনেক কুল ভাবতাম। যার ফেসবুক প্রোফাইলে যত ধরনের কর্নি, সুশীল পোস্ট দেখে আমরা অনেক ইমোশনাল হয়ে যেতাম, তাই না? নিজের এক গুচ্ছ বালের চাইতে ভাইয়ের দুঃখ তখন বেশি মনে হইতো। ভাইয়ের ফেসবুক প্রোফাইল দেখলে নিজের ভেতরে ভাইয়ের সেই কষ্টগুলো ফিল হইতো। দেখুন, সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই এমন একটা মোমেন্ট পার করে আসছি। বর্তমানে নিজেদের পোস্ট দেখলে মানে এমন ক্রিঞ্জ লাগে, মন চায় যে মরুভূমির সব বালু দিয়ে একেবারে নিজের মাথা লুকায় ফেলায়, তাই না? হয়তো অনেকে এটা রিলেট করতে পারবে না। যারা রিলেট করতে পারবে না, গুড ফর ইউ গাইস। বাট মেজরিটি অফ আস, আমরা সবাই এমন একটা মোমেন্ট পার করছি যারা মানে নিজের পোস্ট দেখলে নিজেই মানে এমন লেভেলের ক্রিঞ্জ খাওয়া লাগে, মানে ক্রিঞ্জের চোটে মনে হয় যে ডায়রিয়া ছুটে যাবে। মানে আমরা ভাবতে থাকি শালার কোন হোমোসেক্সুয়াল ভূতের হাতে মারা খেয়ে যে এই পোস্টটা লিখলাম, মানে ভেবে পাই না। যা হোক, আমাদের সবার সেই কর্নি সাইডটার মহাপুরুষ সেই ক্রিঞ্জ বড় ভাইটার ব্যাপারে ফিরে আসি। এ ধরনের পাবলিকদের পোস্ট বেশিরভাগই হয়তো দুঃখের পোস্ট। দুঃখে ভরা, কষ্টে ভরা যত ধরনের মানে কর্নি বাক্য আছে, কোথা থেকে যে তুলে এনে এসব বাক্য ইউজ করতো। অ্যাশেজের গানের লিরিক্স এনে, আয়ুব বাচ্চুর গানের লিরিক্স এনে মানে পোস্টে দিয়ে জগা খিচুড়ি মাখায় মানে সেই লেভেলের একটা মানে ককটেল বানায় ফেসবুকে পোস্ট করে দিত। মানে ক্রাইনো জুৎসু 101 টাইপের মানে ব্যাপার স্যাপার আর কি। প্রিয়তমা, তোমার শহরের কোনো একটা কোনায় কোনো একটা নির্জন দেয়াল হয়ে পড়ে থাকতে চাই। Okay. ইয়া, সাউন্ডস লাইক এ মাদার ফাকিং সিম্প। মিনহোয়াইল, প্রিয়তমার সেই শহরের সেই এক কোনায় দেয়ালে কত কুকুর যে মুতে প্রতিদিন, এটার কোনো মানে ইয়ত্তা নাই আর কি। এনিওয়েজ, আই মিন ডুড, হ্যাভ সাম শেম। পোলাপান তোমাদেরকে দেখে শেখে। আল্লাহ জানে আমি যে কত ক্রিঞ্জি পোস্ট এরকম কপি পেস্ট মারছি, এটার কোনো শেষ নেই। মানে মৃত্যুর আগে আমার লাস্ট যদি মানে কয়েকটা উইশ দেওয়া হয়, তার মধ্যে আমি একটা উইশ এমন করব যে ভাই, আমার পুরান ফেসবুক যে পোস্টগুলো আছে এগুলো যাতে দিনের আলো না দেখে জীবনে কখনো, মানে জাস্ট দুনিয়া থেকে যাতে নাই করে দেয়া হয়, এরকম একটা লাস্ট উইশ করব। এমন একটা অবস্থা। এনিওয়েজ, আই রিগ্রেট এভরি পার্ট অফ ইট, বাট দ্যাটস আ পার্ট অফ গ্রোয়িং আপ, ইউনো। সো বেসিক্যালি এই ধরনের বড় ভাইদের এসব পোস্টের বয়েল ডাউন করলে এসব পোস্টের একটাই অর্থ উঠে আসতো, সেটা হচ্ছে তার কোনো একজন প্রিয়তমা ছিল যে হয়তো বড় ভাইকে সাইডও দিত না। অ্যান্ড দেন সেই দুঃখে বড় ভাই পুরোই মানে একেবারে ফেসবুকে কবি বনে গেছে। মানে প্রিয়তমা তাকে সাইড দেয়নি, প্রিয়তমার শহরে দেয়াল হয়ে থাকতে চায়, মানে যত সব সিম পোস্টিং, এটার আউটসাইডে তাদের মনে হয় আর কোনো লাইফ নেই। সো আজকে হঠাৎ র্যান্ডমলি এই ব্যাপারটা নিয়ে মানে আমার মাথায় আসলো আর কি। আরে ভাই, অ্যাকচুয়ালি আমি কোনো মেয়ে না, তবু অন্তত আমি গেস করলে বলতে পারবো যে এই টাইপের কর্নি টাইপের ছেলেদেরকে কি আসলে মেয়েরা কুল মনে করে বা করতো ওই সময়? ইন্টারেস্টিং প্রশ্ন। এনিওয়েজ, বর্তমানের যে জেনারেশন, সেই জেনারেশন আসলে এখন আর বর্তমানে এই টাইপের পোস্টিংকে কুল মনে করে না। আমি জানি না, কারণ আমি ফেসবুক থেকে এখন অনেক দূরে আছি। বাট আই এম গেজিং দ্যাট দ্য নিউয়ার জেনারেশনের কাছে এগুলা এই টাইপের মানে সিম পোস্টিং এখন আর কুল না। সো আমি যদি টাইম মেশিন দিয়ে পেছনে ফিরে যাইতে পারতাম, অন্তত ওই বড় ভাইরে বলতাম, ব্রো, লাইক ডাইরেক্টলি বলো না কেন যে ইউ ডিডেন্ট গেট পুসি, নাও ইউ ক্যানট গেট ওভার ইট। এনিওয়েজ, এনাফ ট্রল করলাম। অলদো আমি ট্রলিং এতটা ভালো না, বাট ইয়া, আফটার অল ওই সময় এখন চলে গেছে। পোলাপান এই টাইপের পোস্টিংকে এখন আর অতটা কুল মনে করে না। তাছাড়া দ্য ডেড ইন্টারনেট থিওরি, এই জিনিসটাকে আমি অনেকটা রিয়েল মনে করি বর্তমানে। দ্যাট মিন্স আমাদের ইন্টারনেটে যতটা ট্রাফিক আছে তার প্রায় অর্ধেকের মতো, এবং কি অনেকগুলো স্টাডি বলে যে অর্ধেকেরও বেশি হচ্ছে যে বট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো বর্তমানে ইন্টারনেট প্রায় মরে গেছে। I mean, nobody cares anymore. Nothing is exciting anymore, you know, like endless doom scrolling. এটা কোনো একজন মানে যার মাথায় অন্তত রুম টেম্পারেচারের উপরে আইকিউ আছে, সে অন্তত মানে এই টাইপের মানে ডুম স্ক্রলিংয়ে এনজয় করবে না, আমি মনে করি। বাট আই ডোন্ট নো, ইটস মাই অপিনিয়ন। সো আমাদের আসলে কেমন হওয়া উচিত, কাকে দেখে শেখা উচিত? সো নাম্বার ওয়ান থিং হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি আরও অথেন্টিক হতে হবে। ইটস নট অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক অ্যাবাউট ইউ, ইটস অ্যাবাউট হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ। স্পেশালি যখন পুরো ইন্টারনেট জুড়ে লাইক সো কল্ড আলফা মেল, সিগমা মেল টাইপের এজ লর্ড গার্বেজ মানে পুরো গেছে আর কি, যে শর্ট ফর্ম কন্টেন্ট হোয়াট এভার ইট ইজ, দ্য এজ লর্ড টাইপের গার্বেজ, এটা পুরো ইন্টারনেট মানে ভরে গেছে। সো এই যে পারফরমেটিভ মেল
যে র্যাট রেস আছে, এখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসি। আমি নিজেও একটা সময় অ্যান্ড্রু টেটের ভিডিও দেখতাম, সো কল্ড ম্যানোস্ফিয়ার টাইপের ভিডিও দেখতাম, শেয়ার করতাম এগুলো, অ্যান্ড টু অ্যান এক্সটেন্ট আমার কাছেও মনে হয়েছে যে দিস ইজ দ্য রাইট ওয়ে ওই সময়। কিন্তু যত বেশি আমি বড় হয়েছি, যত বেশি লাইফ এক্সপিরিয়েন্স করেছি, তত বেশি আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এই টাইপের পারফরমেটিভ টাইপের জিনিসগুলো আমাদেরকে আরও বেশি ইনসিকিউর করে তোলে, এগুলো আমাদের ভিতরে ইনসিকিউরিটি আরও বাড়িয়ে দেয়। অ্যাটলিস্ট আমি একটা জিনিস বুঝেছি, দ্যাট সো কল্ড রেড পিল টাইপের জিনিস, এগুলা অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য অ্যান্সার, নট দ্য আলটিমেট অ্যান্সার। ন্যাচারালি আমরা 99% মানুষই কিন্তু ওইরকম হার্ড কোর ক্যারিশমেটিক মাচো ম্যান না। আমরা সবাই একটা অর্ডিনারি লেভেল থেকে বিলং করি আর কি। তাই আমরা যত বেশি অন্যের মতো হয়ে ওঠার চেষ্টা করব, তত বেশি ফেকনেসটাকে তত বেশি নিজের ভিতর গ্রো করার সুযোগ দেব। এভাবে নিজের ভিতরে ইনসিকিউরিটিটা আসলে তৈরি হয়, আর তত বেশি আমরা নিজেদের সাথে কানেকশান হারাতে থাকবো। আর নিজের সাথে কানেকশান হারানো মানে হচ্ছে যে অথেন্টিসিটি হারানো। অথেন্টিসিটি হারানো মানে হচ্ছে যে একটা না একটা সময় এই মাস্কটা খুলে যাবে, আর আমাদের ভিতরে শেম ফ্যাক্টর ট্রিগার হওয়া শুরু করবে। সঠিক নলেজ না থাকলে একটা মানুষের কাছে, তাহলে সে সামান্য লাইফের সামান্য একটা ধাক্কা খেয়েই কিন্তু পুরো হাল ছেড়ে দেবে। জীবন তার জীবনকে মিজারেবল মনে হবে নিজের কাছে। সো আমাদের আসলে কি করা উচিত? আমাদের অ্যাকচুয়ালি নিজেদের যে শ্যাডো সেলফ আছে, নিজেদের যে অল্টার ইগো আছে, অল্টার পার্সোনা, আমরা নিজেদেরকে যে গল্পটা বলি নিজেদের ব্যাপারে, সেটাকে ফেস করতে হবে। এখানে আমাদের অথেন্টিক সেলফকে দাঁড় করিয়ে যে রিফ্লেকশনটার দিকে তাকাতে হবে এবং নিজেদেরকে প্রশ্ন করতে হবে, অ্যাকচুয়ালি এই যে গল্পটা আমি নিজেকে বলতেছি নিজের ব্যাপারে, এটার কতটুকু রিয়েল। নিজেদের সাথে একটা অনেস্ট কনভারসেশন করতে হবে, ওয়েদার ইট ইজ তাহাজ্জুদের সময় হোক বা একা কোনো একটা জায়গায় বসে চা খাওয়ার সময় হোক, যে কোনো সময় হোক, নিজেকে একা সময় দিতে হবে। যে মানুষটা নিজের চিন্তাধারার সাথে বসতে পারে একা, কোনো ধরনের ডিস্ট্র্যাকশান ছাড়া, সেই মানুষটা অ্যাকচুয়ালি লাইফে অনেক দূর যায়। অ্যান্ড অনেক দূর যায় বলতে আমি এটা বুঝাই না যে ম্যাটেরিয়াল অর্থে, সে অ্যাকচুয়ালি অনেক ইজিলি বা অনেক দ্রুত নলেজ বা ডেপথ অর্জন করা শুরু করে, যা পরবর্তীতে একটা না একটা সময় তার ভিতরে একটা স্ট্রং গোড়ার জন্ম দেয়, যার ফলে সে নিজে তো লাইফে একটা গোল সেট করতে পারে, সাথে তার পুরো একটা নেক্সট জেনারেশনকে একটা ব্লু প্রিন্ট দিয়ে যাইতে পারে যে কীভাবে একটা মানুষ নিজের ভ্যালিউ, নিজের পিস এগুলোকে রক্ষা করতে পারবে। আমাদের আসলে নিজের শ্যাডো সেলফ বা ইনার চাইল্ড বা নিজের ভেতরে যে দুর্বল মানুষটা আছে সেটার সাথে কথা বলা উচিত। সেই কথা বলার সময় জাজমেন্টকে সাইডে রেখে জাস্ট সেই মানুষটাকে শোনা উচিত। তার যত দুর্বলতা আছে, ইনসিকিউরিটি আছে, সব কিছু শোনা উচিত এবং কি এটাকে অ্যাকনলেজ করা উচিত। আমাদের সবচেয়ে বড় ক্রিটিক কে? আমাদের সবচেয়ে বড় ক্রিটিক হচ্ছে আমরা নিজেরাই। আমরা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করি সাধারণত। সো এই ক্রিটিসিজমটাকে এক পাশে রেখে আমরা যদি একা নিজের থটগুলোর সাথে একটু বসতে পারি, সময় দিতে পারি, অনেকগুলো আমাদের যে ওন্ডগুলো আছে, চাইল্ডহুডের যে ওন্ডগুলো আছে, ব্যথাগুলো আছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে হিল করতে পারি। শেম গ্রোজ ইন সিক্রেসি। আমরা যদি শেমকে বা আমাদের যেই চিন্তাগুলো মাঝে মাঝে এমন হয় না, আমরা হঠাৎ করে অতীতের কোনো একটা লজ্জাকর কোনো একটা স্মৃতি আমাদের মনে পড়ে গেল, করে আমাদের এরকম দিয়ে ওঠে না, আমরা ভাবি মনে করতে চাই না এটা। ঠিক এই মোমেন্টটাতে এসেই এই লজ্জা বা শেমের চিন্তাটাকে ঠান্ডা মাথায় শুনতে হবে, নিজেকে ক্রিটিসাইজ না করে, ক্রিটিসিজমটা সাইডে রেখে সেই চিন্তাটাকে শুনতে হবে এবং কি বলতে হবে, ইয়েস দিস হ্যাপেন্ড, ইয়েস দিস চেঞ্জড মি, অ্যান্ড ইয়েস আই এম স্টিল হিয়ার। আমরা নিজের শ্যাডো সেলফের সাথে এমনভাবে কথা বলতে হবে যেমনটা যদি আমাদের কোনো একটা সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড এসে আমাদের কাছে যদি নিজের ভালনারেবিলিটি প্রকাশ করে, নিজের দুর্বলতা প্রকাশ করে, আমরা তাকে যেভাবে কনসোল করব, আমরা সেভাবে যদি নিজের সাথে কথা বলতে পারি, এভাবে আমরা আমাদের লাইফের সবচেয়ে বড় গুণগুলো আসলে ঠিক করতে সক্ষম। নিজেকে নিয়ে আত্মসমালোচনা করা ভালো, কিন্তু এই আত্মসমালোচনার সময় নিজেকে প্রত্যেকটা জিনিসের জন্য দায়ী করা বা দোষ দেওয়া খারাপ।
স্পেশালি যেই জিনিসগুলো আমাদের হাতের কন্ট্রোলের বাইরে, সেগুলোর জন্য নিজেকে দোষ দেয়া এক্কেবারে, আমি মনে করি এটা একেবারে নেগেটিভ কনসিকুয়েন্স নিয়ে আসে। তো আমরা যখন নিজেদেরকে দোষ না দিয়ে আমি কেমন ফিল করতেছি সেটা নিজেকে বলতে পারি, ইয়েস আই এম ফিলিং স্যাড, ইয়েস আই এম ফিলিং হ্যাপি, ইয়েস আই এম ফিলিং দিস দ্যাট, নিজের ফিলিংসকে একটা নাম দিতে পারলে, সেটা ফিল করতে পারলে, এই যে মোমেন্ট অফ সাইলেন্স আছে, যে মোমেন্ট অফ অথেন্টিসিটি আছে, সেখান থেকে আমাদের ম্যাচিওর সেলফ বেরিয়ে আসে। আর দ্য মেইন থিং হচ্ছে যে আমাদের ফিলিংসের জন্য নিজেদেরকে দোষারোপ না করা, নিজেকে উইক না ভাবা। আমরা মানুষ, আমাদের ফিলিংস ন্যাচারাল, যে কোনো ধরনের ফিলিংস। দ্যাট মিনস ইউ আর এ নর্মাল হিউম্যান বিং, যে কোনো ধরনের ফিলিংস ফিল করা। যেসব ব্যাপারে আমাদের কন্ট্রোল নেই, সেসব ব্যাপারে আমরা ব্যর্থ হওয়ার মানে কি জানেন? এটার মানে কিছুই না, এটার কোনো অর্থই নেই। অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ম্যাটার। এই জিনিসগুলো কোনো ম্যাটারই করে না আমাদের লাইফে, কারণ এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে। হু কেয়ার্স ইফ উই সাকসিড অর নো, ইট ডাজন্ট ম্যাটার। যেটা বলতে চাচ্ছিলাম সর্বশেষ, সেটা হচ্ছে যে পারফরমেটিভ মানুষ না হয়ে আমাদেরকে অথেন্টিক মানুষ হওয়া উচিত। নিজের অথেন্টিক সেলফকে আলিঙ্গন করে নেওয়া উচিত। সি ইউ লেটার, বাই বাই।